ওয়েলকাম ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে যে ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এসেছি সেই ভিডিওটা স্টার্ট করার আগে তোমাদের একটা রিকোয়েস্ট করব, প্লিজ ভিডিওটা স্কিপ করে দেখো না, পুরোটা দেখো। একটার সঙ্গে আরেকটা সম্পর্ক আছে। হয়তো তুমি যে জায়গাটা স্কিপ করে গেলে সেখানে কোনো একটা ইম্পর্টেন্ট কথা হয়তো বাদ চলে যাবে। আরেকটা কথা, যারা ভিডিওটাতে নতুন আছো, এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে রেখো, যাতে আমার পরপর ভিডিওগুলো তোমরা যথাসময়ে পেয়ে যাও। শুরু করা যাক। দেখো, এখানে দুটো চারটে ছটা সেন্টেন্স আমি লিখেছি। প্রত্যেকটা সেন্টেন্সেরই নিয়ম কিছুটা একই রকম। একটু খেয়াল করে দেখো, এই ধরনের ইংরেজি করতে গেলে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তার আগে দেখো, এখানে কতগুলো ওয়ার্ড আমি লিখেছি, তার মানেটাও আমি এখানে লিখেছি। একটা সবুজ কালিতে লেখা আছে, এটা হচ্ছে মূল ওয়ার্ড। আর এই যে ব্লু কালিতে যেটা আছে, এটা হচ্ছে প্রিপোজিশন। অর্থাৎ এই ওয়ার্ডগুলোর পরে সবসময় এই প্রিপোজিশনগুলো ব্যবহার হয়। এটা মনে রাখতে হবে, মুখস্থ করে রাখতে হবে। এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, আমি আগে এটা বলে দিই, আমি হয়তো লেখা বুঝতে পারবে না। অ্যাবস্টেইন ফ্রম, অ্যাবস্টেইন ফ্রম কোনো কিছু থেকে বিরত থাকা বা অনুপস্থিত থাকা। প্রিভেন্ট ফ্রম কোনো কিছু থেকে বাধা দেওয়া, কোনো কিছুতে বাধা দেওয়া, সেটা প্রিভেন্ট ফ্রম। ইনসিস্ট অন কোনো কিছুর উপর জেদ করা বা জেদ ধরা, সেটা হচ্ছে ইনসিস্ট অন। হিন্ডার, হিন্ডার ফ্রম, হিন্ডার মানে কোনো কিছুতে বাধার সৃষ্টি করা। সাকসিড ইন কোনো কিছুতে সফল হওয়া। রিফ্রেইন ফ্রম কোনো কিছু থেকে বিরত থাকা। আর ডিসকারেজ এগেইনস্ট কোনো কিছুতে নিরুৎসাহিত করা। কিন্তু এই যে প্রিপোজিশনগুলো, এর সঙ্গে এই প্রিপোজিশনগুলোই বসবে, এটা সবসময় খেয়াল রাখতে হবে। আরেকটা কথা, এখানে এরকম বহু প্রিপোজিশন আছে, যে প্রিপোজিশনের পরে একটা বহু ওয়ার্ড আছে যার পর একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকে। যদি এরকম ফ্রম, অন, ইন, টু এরকম যদি প্রিপোজিশন থাকে কোনো ওয়ার্ডের সঙ্গে, তাহলে তারপরে আমরা যে ভার্বটা ব্যবহার করি, ভার্বটাকে জিরান ফর্মে ব্যবহার করতে হবে। জিরানটা কি? ভার্বের সঙ্গে আইএনজি যোগ, অর্থাৎ V4 যে ফর্মটা, V1, V2, V3, V4, সেটাকে আমরা জিরান ফর্মে ব্যবহার করতে হবে। জিরান্ডের যে ফিচারটা, সেটা হচ্ছে এর মধ্যে নাউনের একটা ধর্ম প্রকাশ পায়। এবার খেয়াল করে দেখো, সেন্টেন্সগুলো যদি দেখা যায়, যে পরনিন্দা থেকে বিরত থাকা উচিত। বিরত থাকা মানে পরনিন্দা করা উচিত না। এটা কি? যে কোনো লোকের পরনিন্দা থেকে বিরত থাকা উচিত, মানে যে কোনো লোকেরই পরনিন্দা না করা উচিত। এটাকে যদি আমরা ট্রান্সলেট করতে চাই, তাহলে দেখো এখানে যে সাবজেক্ট, সেই সাবজেক্টটা উৎস, এটা আমাকে বুঝে নিতে হবে। কাউকেই পরনিন্দা থেকে বিরত থাকা উচিত। কাউকেই মানে যে কোনো একজনকে। ওয়ান শুড, উচিত, শুড কি? বিরত থাকা, অ্যাবস্টেইন, শুড অ্যাবস্টেইন। তারপরে আমাকে প্রিপোজিশন বসাতে হবে। তারপরে কি আসছে দেখো, পরনিন্দা থেকে। পরনিন্দা করা ইংরেজি হচ্ছে টু স্পিক ইল অফ আদার্স, টু স্পিক ইল অফ আদার্স। এখন এই যে টু স্পিক ইল অফ আদার্স, সেখানে টু ইনফিনিটিভ ব্যবহার করবো না, সেখানে আমাদের জিরান ব্যবহার করতে হবে। যেমন ওয়ান শুড রিফ্রেইন, ওয়ান শুড SHOULD, শুড বিরত থাকা ইংরেজি কি? রিফ্রেইন। তাহলে ওয়ান শুড রিফ্রেইন ফ্রম, এখানে যদি আমরা লিখি ওয়ান শুড রিফ্রেইন টু স্পিক, যদি লিখি তাহলে সেটা ভুল হবে, সেটা ইনফিনিটিভ ইউজ হয়ে গেল। কিন্তু যেহেতু রিফ্রেইন কথাটা ব্যবহার করেছি, এরপরে ফ্রম আছে, প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম, ফিক্সড প্রিপোজিশন, সেই জন্য স্পিক বলা, এটাকে জিরান ফর্মে ব্যবহার করতে হবে। তাহলে ওয়ান শুড রিফ্রেইন ফ্রম স্পিকিং ইল অফ আদার্স, ইল অফ আদার্স। এখানে এই যে ভার্বটা জিরান ব্যবহার করতে হচ্ছে।
কারো সম্পর্কে খারাপ কথা বলা, নিন্দা করা, টু স্পিক ইল অফ আদার্স। ঠিক আছে, তুমি ঠিক জানো রাম মদ খাওয়া ছেড়ে দিয়েছে, রাম ক্রিকেট খেলা ছেড়ে দিয়েছে, রাম বাজারে যাওয়া ছেড়ে দিয়েছে, নানারকম হতে পারে। এখানে সেই যে ভার্বটা, সেই ভার্বটাকেও জিরান ফর্মে ব্যবহার করতে হবে। তো দুটো পার্ট, একটা হচ্ছে তুমি ঠিক জানো, আর একটা হচ্ছে রাম মদ খাওয়া ছেড়ে দিয়েছে। এইবার দেখো, রাম সাবজেক্টকে রাম ছেড়ে দিয়েছে, হ্যাজ ভার্বের থার্ড ফর্ম, যেটা ছাড়লো সেইটা। তাহলে রাম আমরা এরকমভাবে বলতে পারি, রাম হ্যাজ গিভেন আপ ড্রিঙ্কস, এটাও বলতে পারি। কিন্তু এখানে দেখো রাম মদ খাওয়া ছেড়ে দিয়েছে, সেখানে ছেড়ে দিয়েছে, ছেড়ে দেওয়া ইংরেজি গিভ আপ মানে ছেড়ে দেওয়া হয়। আরেকটা কি বলতে পারি, আমরা বলতে পারি বিরত আছে, রিফ্রেইন ফ্রম, এটা আমরা বলতে পারি। বিরতটাকে অ্যাবস্টেইন বলতে পারি। তাহলে আমরা কি বলবো, তুমি ঠিক জানো, আর ইউ শিওর, তুমি ঠিক জানো, আর ইউ শিওর, আর ইউ শিওর কি, দ্যাট রাম হ্যাজ অ্যাবস্টেইনড, হ্যাজ এটা পারফেক্ট টেন্স, রাম হ্যাজ অ্যাবস্টেইনড। তাহলে অ্যাবস্টেইনের পরে প্রিপোজিশন কি, ফ্রম। তাহলে যেহেতু ফ্রম ফিক্সড প্রিপোজিশন, তাহলে অ্যাবস্টেইনের পরে ড্রিঙ্কটা হচ্ছে পান করার, তাহলে এখানে কি বলবো, অ্যাবস্টেইন ফ্রম ড্রিঙ্কিং। ড্রিঙ্ক বলতে আমরা মদ পান করা বুঝি। তাহলে রাম, আর ইউ শিওর দ্যাট রাম হ্যাজ অ্যাবস্টেইন ফ্রম ড্রিঙ্কিং। যদি বলতাম রাম ক্রিকেট খেলা ছেড়ে দিয়েছে, অ্যাবস্টেইন ফ্রম প্লেয়িং ক্রিকেট, সেখানে আমরা কি বলতাম, অ্যাবস্টেইন ফ্রম প্লেয়িং ক্রিকেট, সেখানে বলতাম প্লেয়িং ক্রিকেট, এরকমভাবে বলতাম। তাহলে যে ভার্বটা, যে জিনিসটা ছাড়লো, তার যে ভার্বের জিরান ফর্ম করতে হবে। এইবার দেখো আর ইউ, দেখো আর ইউ শিওর, এই দেখো শিওরের পরে দ্যাট দিয়েছি, তারপর এরকমভাবে বলেছি। কিন্তু যদি এরকমভাবে বলি, আর ইউ শিওর, শিওরের পর একটা প্রিপোজিশন বসে অফ, এই অফটা যদি ব্যবহার করি, তাহলে দেখো আর ইউ শিওর অফ, এই যেটা এটাকে জিরান ফর্মে, যখন মূল ভার্ব হচ্ছে অ্যাবস্টেইন, তাহলে আর ইউ শিওর অফ রামস অ্যাবস্টেইনিং, এই প্রিপোজিশনটা আসবে অ্যাবস্টেইনিং ফ্রম ড্রিঙ্কিং। দুটো জিরানি চলে এলো, এটা আমি মুছে দিলাম, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে আর ইউ শিওর অফ রামস অ্যাবস্টেইনিং ফ্রম ড্রিঙ্কিং, বোঝা গেল। তারপরটা দেখো, আমি একবার গোয়া যাওয়ার কথা ভাবছি, আমি ভাবছি, আই এম থিঙ্কিং অফ, অথবা আই থিঙ্ক, দুরকমভাবে আমরা বলতে পারি। আমি ভাবছি কোথায়, গোয়া যাওয়ার কথা, যাওয়াটাকে যাওয়া ইংরেজি কি, গো। তাহলে দেখো যদি বলি যে আই এম থিঙ্কিং অফ, আই অ্যাম থিঙ্কিং অফ, এই অফ যখনই ব্যবহার করলাম, হ্যাঁ, সেখানে তোমার ভার্বের মানে যাওয়া এর জিরান হবে। আই এম থিঙ্কিং অফ গোয়িং টু গোয়া, আই এম থিঙ্কিং অফ গোয়িং টু গোয়া একবার, ওয়ান্স। অথবা এটাকে আমি এরকমভাবে বলতে পারি, আই থিঙ্ক অফ, আই থিঙ্ক অফ। দেখো থিঙ্কে কোনো কিছু ভাবার ক্ষেত্রে প্রিপোজিশন অফ আসে, সুতরাং আমি যদি বলি আই থিঙ্ক টু গোয়া ওয়ান্স,
ভুল হয়ে যাবে। আই থিঙ্ক অফ গোয়িং টু গোয়া ওয়ান্স, এইরকমভাবে ইংরেজিটা হবে। তারপরে দেখো, মহিম আমাকে সেখানে যাওয়ার জন্য জেদ করলো। হ্যাঁ একবার যাও, যে ঘুরে আসতে হবে, যেতে হবে, তোমাকে যেতেই হবে, না গেলে চলবে না, এরকম জেদ করছে মহিম পুরো একটা নির্দিষ্ট জায়গার জন্য। তাহলে দেখো, মহিম আমাকে সেখানে যাওয়ার জন্য জেদ করলো। জেদ করা ইংরেজি কি? ইনসিস্ট অন। ইনসিস্ট অন। তাহলে জেদ করলো, এটা বুঝতে পারছি অতীতের কথা বলেছি, পাস্ট টেন্স, তাহলে কি হবে? ইনসিস্টেড। তাহলে মহিম ইনসিস্টেড মি, মহিম insisted me, যদি বলি insisted me to go there, এইটা যদি আমি বলি to go there, যে ভুলটা প্রায়শই হয়ে থেকে থাকে বা লোকে করে থেকে থাকে, মহিম insisted him to go there, এইটা ভুল। insisted কেন ভুল হলো? তার কারণ হচ্ছে ইনসিস্টের পরে সবসময় প্রিপোজিশন অন বসে। তাহলে কি হওয়া উচিত এখানে? মহিম ইনসিস্টেড মি, টুটা হবে না, টু এর বদলে কি হবে? অন। যে অন বসালাম আমি, তাহলে এখানে গো আর হবে না, তখন হবে গোয়িং। ইনসিস্টেড মি অন গোয়িং দেয়ার, অন গোয়িং দেয়ার, এটা হবে কারেক্ট ফর্ম। মহিম ইনসিস্টেড মি অন গোয়িং দেয়ার, বোঝা গেল? তারপর দেখো, বাবা আমাকে ওদের সাথে বন্ধুত্ব করতে বাধা দিয়েছিল। কত বড় সেন্টেন্স, চিন্তা করার কিচ্ছু নেই। মূল ভাব কোনটা? বাধা দিয়েছিল। সাবজেক্টকে বাবা, কি পরের ভাবটা কি? বন্ধুত্ব করতে। হ্যাঁ, বন্ধুত্ব করা, টু মেক ফ্রেন্ডশিপ। বন্ধুত্ব করা ইংরেজিতে টু মেক ফ্রেন্ডশিপ। কার সঙ্গে? ওদের সঙ্গে। তাহলে ইংরেজিতে কি হবে? বাধা দিয়েছিল। বাধা দিয়েছিল বলতে আমরা কি বলবো? প্রিভেন্ট। তাহলে ফাদার prevented me, prevented me, prevent এর পরে কি প্রিপোজিশন? ফ্রম। দেখো, বাবা আমাকে বাধা দিয়েছিল, ফাদার প্রিভেন্টেড মি ফ্রম কি? ওদের সাথে বন্ধুত্ব করতে। বন্ধুত্ব করা ইংরেজি টু মেক ফ্রেন্ডশিপ বললাম, কিন্তু টুতে এখানে আসবে না, ইনফাইনিটিভ হবে না। তাহলে প্রিভেন্টেড মি ফ্রম মেকিং, এখানে মেকে জিরান হবে, মেকিং ফ্রেন্ডশিপ, FRIENDSHIP, ওদের সাথে, উইথ দেম। তাহলে ইংরেজিটা হলো, ফাদার প্রিভেন্টেড মি ফ্রম মেকিং ফ্রেন্ডশিপ উইথ দেম। তারপর দেখো, আমার নাতনি যে কোনো কথার উত্তর দিতে ওস্তাদ। ওস্তাদ, উৎকর্ষ, সেটা হচ্ছে এক্সেল। এক্সেলের পরে প্রিপোজিশন বসে ইন। তাহলে আমার নাতি ওস্তাদ, মাই গ্র্যান্ড ডটার এক্সেলস ইন। হ্যাঁ, আমার নাতনি মাই গ্র্যান্ড ডটার এক্সেলস ইন, কিসে? যে কোনো কথার উত্তর দিতে। এখানে দেখো, যে কোনো কথা বলতে যে কোনো প্রশ্ন কিন্তু না, উত্তর বলতে কোনো প্রশ্নের উত্তর না, যে কোনো কথার উত্তর। তাহলে তার ইংরেজিতে কী হবে? প্রথমে কি বলবো? আমার নাতনি ওস্তাদ। তাহলে মাই গ্র্যান্ড ডটার, গ্র্যান্ড ডটার, DAUGHTER, এক্সেলস ইন, EXCELS, এক্সেলস ইন মানে উৎকর্ষ বা তোমার দক্ষ। এক্সেলস ইন, যে ইন বললাম, তাহলে উত্তর দেওয়া ইংরেজি হচ্ছে অ্যান্সার, কিন্তু ইন বলার জন্য কী হবে? আমাকে জিরান ফর্ম ব্যবহার করতে হবে, ইন অ্যান্সারিং। ইন অ্যান্সারিং, অ্যান্সারিং যে কোনো কথা, এনি ওয়ার্ড। ওয়ার্ড বলতে এখানে শব্দ নয়, ওয়ার্ড বলতে কথা।
তাহলে মাই গ্র্যান্ড ডটার এক্সেলস ইন অ্যান্সারিং এনি ওয়ার্ড। বোঝা গেল? তাহলে মোটামুটি জিরান্ডের ব্যবহারটা তোমরা নিশ্চয়ই কিছুটা বুঝতে পেরেছো। এগুলো একটু খেয়াল করে রাখো। এই ভুলগুলো কিন্তু প্রায়শই হয়ে যায়, কিন্তু আমরা যদি মনে রাখি যে যে শব্দগুলোর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ আছে, ফ্রম আছে, অন আছে, ইন আছে, কখনো কখনো টু থাকলেও তারপরে যখন ভার্বটা ব্যবহার করব, ভার্বটা জিরান্ড ফর্মে ব্যবহার করতে হবে। এটা আমাদের মনে রাখতে হবে, তাহলেই দেখবো আমরা সবগুলো করতে পারছি। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট।